সুন্দরপুর গ্রামের এক কোণে কিষান কামারের ছোট্ট একটি জরাজীর্ণ ঘর আছে। প্রতিদিন সকালবেলায় কিষান তার কাজের যন্ত্রপাতি নিয়ে বের হয় কাজের জন্য। আর কতদিন এমন চলবে বলো? রোজ সকালে কিছু আশা নিয়ে যাও আর সন্ধ্যায় হতাশ হয়ে ফিরে আসো। তুমি কি দেখছো না পুরো গ্রামে আমাদের অবস্থায় সবচেয়ে খারাপ? আমি কি করব সুমিত্রা, তুমিই বলো। আমার কপালটাই পোড়া। আমি কি করতে পারি বলো? যখনই একটু ভালো হতে শুরু করে কিছু না কিছু এমন হয়ে যায় যে আবার সব বিগড়ে যায়। দেখো না, প্রথমবার কিছু টাকা জমালাম, তারপর তুমি অসুস্থ হয়ে পড়লে, সব খরচা হয়ে গেল। এরপর মিনার পায়ে গভীর চোট লাগলো, তার চিকিৎসা করাতে গিয়ে আবার সব জমানো টাকা শেষ হয়ে গেল। এভাবে তো চলছে দেখছো। তারপর সেখানে তার 10 বছরের মেয়ে মিনা আসে। তার চোখে মুখে ক্ষুধা, কিন্তু ভয়ে কিছু বলতে পারছে না। বাবা, আমার মনে অনেকদিন ধরে ভালো কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছে। আমাদের ঘরে অন্যদের মতো ভালো ভালো খাবার রান্না হয় না কেন? মেয়ের কথা শুনে তারা খুব কষ্ট পেল এবং তাদের চোখে জল চলে এলো। তুই চিন্তা করিস না মা, আমাদের দিনও নিশ্চয়ই বদলাবে। এমন একটা সময় আসবে যখন আমরা অন্যদের চেয়েও ভালো খাবার বানাবো। তখন তোর মা যা মন চাইবে আর তুই মন ভরে খাবি। কিন্তু বাবা, একটা কথা বলবো, যখন পাশের বাড়ির লোকদের ঘর থেকে রান্নার সুগন্ধ আসে তখন আমার কি যে ভালো লাগে না, মনে হয় যেন ওখানে চলে যাই। একদিন চলেও গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে দেখে খাবার লুকিয়ে ফেললো আর বলল, এখানে আসবি না, ভাগ এখান থেকে। তখন আমি ফিরে এলাম। সুমিত্রার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। কিষান কোনো কথা না বলে চুপচাপ তার যন্ত্রপাতি নিয়ে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গ্রামের মধ্যে তার ছোট্ট একটি দোকান। সে তার কাজ করছে, কিন্তু তার শরীরে যেন জোর নেই। হে ভগবান, আর কত পরীক্ষা নেবে? আজ একটাও খদ্দের আসেনি, তার উপর ঘরের এই অবস্থা। আমার ছোট্ট মেয়েটা আর গিন্নির কষ্টটা যে আর সইতে পারছি না। গ্রামের মতব্বর গগন তার দোকানে আসে, কিন্তু তার মুখে কৃত্রিম হাসি। কি হলো কিষান, আজ তোমার হাতে আগের মতো জোর দেখছি না যে? কি ব্যাপার, তোমাকে ভারাক্রান্ত মনে হচ্ছে? কি হয়েছে তোমার? হ্যাঁ বাবু মশাই, আপনি তো সবই জানেন, তবুও জিজ্ঞেস করছেন। আমার পরিবার খুব আর্থিক কষ্টে আছে। পরিশ্রম তো অনেক করি, কিন্তু ভাগ্য তো আমার সহায় হচ্ছে না। এরপর পাশে দাঁড়িয়ে থাকা দুষ্ট লোক কালু বলে যে, বাবু মশাই, আমি বলি কি, এই কিষানকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। এর অলক্ষণে ছায়া ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ছে। কথায় বলে, সঙ্গ দোষে লোহা ভাসে। এর সাথে থাকতে থাকতে পুরো গ্রামের মানুষের অবস্থাই এরকম হয় কিনা কে জানে। মতব্বর ও কালু দুজনে হাসতে থাকে। আরে কালু, তুইও না। চল চল, ছেড়ে দে একে। এখানে বক বক করে সময় নষ্ট করে লাভ আছে? তারা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়, আর কিষান অসহায় হয়ে বসে থাকে এবং আশেপাশে তাকায়। হে ভগবান, আমি কি আমার ভাগ্য নিজে লিখেছি? আমি কি কারো ক্ষতি করেছি? কখনো বেইমানি করেছি? আমি তো কোনো খারাপ কাজ করিনি, তবে আমার ওপর এত দুঃখ কেন? আমার স্বপ্নের প্রদীপ নিভে যাচ্ছে, আমার আশার আলো নিভে যাচ্ছে। আমি কুয়াশায় হারিয়ে যাচ্ছি, কোথাও কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। এই একাকিত্ব কবে শেষ হবে বিধাতা? হাতুড়ি হাত থেকে পড়ে যায়। আমি আজও খালি হাতে ফিরব। সুমিত্রা আজও আশায় বসে থাকবে। আমার তো বাড়ি যেতে ইচ্ছে করছে না। আমি কি করব? আমার মেয়েটা আজও ক্ষুধার্ত থাকবে। সন্ধ্যায় কিষান বাড়ি ফিরে আসে, আর তাকে দেখে সুমিত্রা বলে যে, আরে কি হলো গো তোমার? আজ তোমার মুখ এত মলিন কেন? কি হয়েছে বলো? এখন তো গ্রামের সবাই আমার পোড়া কপালের মজা উঠাচ্ছে সুমিত্রা। আর কি বলবো, আজ দোকানে একটাও খদ্দের আসেনি। তার উপর বাবুমশাই ও কালু, তারা দুজন আমার ভাগ্য নিয়ে হাসাহাসি করে চলে গেল। আর আমি তোমাদের জন্য খাওয়ার মতো কিছুই আনতে পারিনি আজকেও। সকালে যখন তুমি দোকানে যাচ্ছিলে তখন আমিও তোমাকে কটু কথা বলেছিলাম। এতে আমারও দোষ আছে। আমিও কখনো তোমার দুঃখটা পুরোপুরি বুঝতে পারিনি। চিন্তা করো না, ভগবান একদিন সব ঠিক করে দিবে। কিষান কিছুই বলে না, সে চুপচাপ শুয়ে পড়ে। পরদিন সকালে সুমিত্রা কিষানকে বলে যে, শুনছো, খাবার জন্য কোনো জিনিস নেই ঘরে। কিছু জিনিস ধার নিয়ে এসো না। গ্রামের দোকান থেকে কিছু জিনিস ধার নিয়ে এসো। না সুমিত্রা, আমি কাল গিয়েছিলাম তার কাছে। সে আগে তার পুরনো ধার শোধ করতে বলেছে।
এখন আমার তার দোকানে যেতেও লজ্জা লাগে। আমার মনে হয় না আমাদের অবস্থা কখনো ঠিক হবে। এমন চলতে থাকলে আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। গ্রামে 2-3 জনের থেকে আমি আগেও ধার নিয়েছি। এখন আমার মধ্যে আর এতটুকু সাহস নেই যে অন্য কারো কাছে ধার চাইব। সবাই জানে যে আমি ধার নিয়ে ফেরত দেই না। ফেরত দিবই বা কোথা থেকে? আমাদের কাছে সেই সুযোগটুকুই তো হয় না। যা আসে তা তো সব খরচই হয়ে যায়। হ্যাঁ, তা তো ঠিক। বিধাতা জানি না কোন অপরাধের শাস্তি দিচ্ছে আমাদের, কিন্তু আমাদের আশা রাখা উচিত তার প্রতি। আমাদের দিনও একদিন নিশ্চয়ই বদলাবে। এই কথা তো আমি তোমার মুখ থেকে গত 10 বছর ধরে শুনছি। কই, আজ পর্যন্ত তো এমন দিন এলো না। কিষান হতাশ হয়ে জঙ্গলের দিকে রওনা হয় এবং পথে মাতব্বর ও কালুর সাথে দেখা হয়। আরে কিষান, আজ কি দোকান খোলনি নাকি? তুমি তো দেখছি সোজা জঙ্গলের দিকে যাচ্ছ। এবার কি কামার থেকে কাঠুরে হওয়ার ইচ্ছা জেগেছে নাকি? কিষান তাদের কথায় চুপ করে রইল। তাহলে ভালোই হবে। কাঠুরেরা অতটা খারাপ হয় না। অন্তত জঙ্গলে কেউ তোমার ভাগ্য নিয়ে মজা করবে না, তাই না কিষান? তারা হাসতে হাসতে সেখান থেকে চলে যায় এবং কিষান কিছু না বলে জঙ্গলের গভীরে চলে যায়। এরপর সে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে। আমি পুরুষ মানুষ তো, তাই কারো সামনে কাঁদতে পারি না। যদি সুমিত্রা আর মীনা আমাকে কাঁদতে দেখে, তবে তাদের মনোবল ভেঙে যাবে। তাই আমাকে জঙ্গলে আসতে হলো। বিধাতা, তুমি আর কত পরীক্ষা নিবে আমার? এরপর কিষান হঠাৎ কারো আর্তনাদ শুনতে পায়। কেউ আছো, কেউ আছো, এই রকম। কেউ আছো? কেউ কি আমার সাহায্য করতে পারো? কিষান এগিয়ে গিয়ে দেখে এক সন্ন্যাসী মাটিতে পড়ে আছেন। সন্ন্যাসী বাবা, আপনার কি হয়েছে? আপনার এমন কি করে হলো? বাবা, আমি আমার রাজ্যের দিকে যাচ্ছিলাম। রাস্তায় আমার পায়ে খুব জোরে ব্যথা লাগে। আমি পড়ে যাই, আর তখন থেকেই এই শুনশান জঙ্গলে পড়ে আছি। এই জঙ্গল এত নির্জন যে এখানে কেউই আসে না। অনেক দিন হয়ে গেল কোনো মানুষ দেখিনি। আমার খুব জল পিপাসা পেয়েছে। আমার গলা শুকিয়ে যাচ্ছে। যদি জল না পাই তবে হয়তো আর বাঁচবো না। আর আমার অবস্থা এমন যে আমি একদমই হাঁটতে পারছি না। কিন্তু এখানে তো আশেপাশে কোথাও পুকুর দেখা যাচ্ছে না। বলুন সন্ন্যাসী বাবা, যদি আপনি জানেন জল কোথায় পাওয়া যাবে তবে আমাকে বলুন, আমি এখনই নিয়ে আসছি। এখান থেকে প্রায় 2 মাইল দূরে একটা সরোবর আছে। তুমি আমার জন্য সেখান থেকে জল নিয়ে এসো বাবা। সন্ন্যাসী তার কমণ্ডলটি কৃষাণকে দেন। তারপর কৃষাণ জলের সন্ধানে সেখান থেকে চলে যায়। সে অনেক কষ্টে হেঁটে হেঁটে একটি সরোবরের সন্ধান পায়। কিষাণ সরোবরে পৌঁছে কমণ্ডলটি জলে ডোবাতেই জল থেকে ধোঁয়া উঠে আসে এবং এক ডাইনি আবির্ভূত হয়। তোর সাহস কি করে হলো এই সরোবরের জল নেওয়ার? তুই কি জানিস না যে এই সরোবর থেকে কেউ জল নিতে পারে না? দেখুন, আমি সত্যিই জানতাম না যে এই সরোবর আপনার। আমাকে মাফ করুন। দয়া করে আমাকে এখান থেকে একটু জল নিতে দিন। আমি এক ডাইনি। যদি তোকে এই জল নিতে হয় তবে আমার এক ধাঁধার উত্তর দিতে হবে আগে। যদি তুই ভুল উত্তর দিস তবে এই সরোবরেই ডুবিয়ে তোকে মেরে ফেলবো। আর হ্যাঁ, আরেকটা রাস্তা আছে যার দ্বারা তুই বাঁচতে পারবি। তুই ভালোই ভালোই এখান থেকে জল না নিয়ে চলে যা, না ধাঁধার না মৃত্যু। আমি এখান থেকে জল না নিয়ে মোটেও যাব না। আমি সন্ন্যাসীকে জল আনার কথা দিয়েছি, আর আমি আমার কথা ভাঙতে পারি না। তো বলুন আপনার ধাঁধা। তো আমার এই ধাঁধা শোন তাহলে। এমন একটা ঘর যা সব দিক থেকে খোলা, যার ভেতরে আলো আছে, কিন্তু না কোনো জানালা আছে, না কোনো দরজা আছে, না কোনো দেওয়াল, না কোনো মেঝে আছে, তবুও সব কিছু তার মধ্যে সমাহিত থাকে। বল কি সেটা? কিষান চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন হয়। কিছুক্ষণ পর চোখ খুলে শান্তভাবে উত্তর দেন। সেটা হলো মানুষের মন, যা সব দিক থেকে খোলা থাকে, যাতে আলো থাকে আবার অন্ধকারও থাকে।
না কোনো দেয়াল, না কোনো দরজা, তবুও তাতে পুরো সংসার সমাহিত থাকে। ডাইনি কৃষাণের উত্তর শুনে কিছুক্ষণ চুপ থাকে, এরপর অট্ট হাসি দিয়ে বলে যে, তুই প্রথম মানুষ যে আমার ধাঁধার সঠিক উত্তর দিতে পেরেছিস। যা, যত খুশি জল নিয়ে যা। আমার এই সরোবরের জল আনলেই তো সমান। আমার এই সরোবরের জল পান করলে যে কোনো কঠিন অসুস্থ রোগী সেরে যাবে। যা, যত খুশি জল নিয়ে যা। আর তোর সাথে দেখা করে আমি খুবই প্রসন্ন হলাম। তারপর কিষাণ সন্ন্যাসীর কমণ্ডুল ঠান্ডা ও পরিষ্কার জলে পূর্ণ করে নেয়, তার চোখে সফলতা ও সন্তোষের হাসি। এরপর কিষাণ জল নিয়ে সন্ন্যাসীর কাছে ফিরে। এই নিন বাবা, আমি জল নিয়ে এসেছি। সন্ন্যাসী জল পান করে সুস্থ হয়ে ওঠেন এবং অবাক দৃষ্টিতে কৃষাণের দিকে তাকিয়ে বলে যে, বাবা, তুমি কি সত্যিই ওই সরোবর থেকে জল এনেছো? হ্যাঁ বাবা, আপনি বলেছিলেন, আর আমিও কথা দিয়েছি, তাই আমি আমার কথা রেখেছি। আমার মনে হয়েছিল তুমি জল আনতে পারবে না, কারণ আমি জানতাম ওই সরোবরে এক ডাইনি বাস করত। যখনই কোনো মানুষ জঙ্গলে আসে, আমি তখন তার পরীক্ষা নেই, আর আমি দেখেছি মানুষ ডাইনির ভয়ে পালিয়ে যায়। কিন্তু তুমি প্রথম মানুষ যে ডাইনির ধাঁধার সমাধান করে আমার জন্য জল নিয়ে এসেছো। এরপর সন্ন্যাসী চোখ বন্ধ করে মন্ত্র পড়েন এবং তাতে সেখানে একটি সুন্দর মায়াবী হরিণ প্রকট হয়। তুমি মৃত্যুর ঝুঁকি নিয়ে আমায় সাহায্য করেছ, তাই আমি তোমাকে এটি উপহার দিতে চাই। সন্ন্যাসী বাবা, আমি এতটুকু তো বুঝেছি যে আপনি কোনো অলৌকিক সাধু, কিন্তু আমি এই হরিণ নিয়ে কি করব বাবা? এই হরিণটিকে নিজের ঘরে নিয়ে যাও এবং নিজের মেয়ের মতো লালন পালন করো। আর মনে রাখবে, এই হরিণ তোমার ভাগ্য বদলে দেবে। আমি জানি তুমি সবচেয়ে বেশি নিজের ভাগ্য নিয়েই চিন্তিত, নতুবা তোমার মধ্যে কোনো খারাপ কিছু নেই। তুমি পরিশ্রমিক আমার। তোমার মনে কোনো লোভ, হিংসা এগুলোর অস্তিত্ব আমি পাইনি, এবং তুমি অন্যের সাহায্য করার মতো মানুষ। এই বলে সাধু সেখান থেকে চলে যায়। কিষাণ হরিণটি নিয়ে বাড়ি ফিরে আসে এবং মীনা হরিণটি দেখে খুব খুশি হয়, কিন্তু হরিণটি দেখে সুমিত্রা কৃষাণকে বলে যে, আরে, এই হরিণ আপনি কোথায় পেয়েছেন? কোথা থেকে এনেছেন এই হরিণ? এরপর কিষাণ সুমিত্রাকে সবকিছু খুলে বলে। আমাদের ঘরে তো এমনিতেই খাবার কিছু নেই, তার উপর হরিণটি নিয়ে এসেছেন আপনি। সাধু বাবা যদি কিছু দেওয়ার ছিল তবে খাজনা দিত, এই হরিণ কেন দিল? সাধু বাবা যা ভালো বুঝেছেন তাই করেছেন, উনি তো আমাদের সম্বন্ধে সবই জানেন। তারপর সেখানে মীনা আসে। বাবা, এই হরিণটা সত্যি খুব সুন্দর। আমার সাথে তো গ্রামের কোনো বাচ্চা খেলে না, কারণ আমরা গরিব, কিন্তু এখন আমি এই হরিণের সাথে খেলতে পারবো। এই বলে মীনা হরিণটি নিয়ে বাইরে চলে গেল এবং হরিণটির সাথে খেলতে শুরু করল। হরিণটির সৌন্দর্য এতই বেশি ছিল যে যেই দেখে সেই তার সৌন্দর্যের মুগ্ধ হয়ে যায়। পরের দিন কিষাণ দোকানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, এমন সময় গ্রামের জমিদার চৌধুরী বাবু আসে। আপনি চৌধুরী বাবু হঠাৎ আমার ঘরে কি মনে করে এলেন? এর আগে তো কখনো আসেননি আমার মতো গরিবের ঘরে। আপনার কি কাজ? হ্যাঁ, কথা তো তুমি ঠিকই বলেছ কিষাণ, কিন্তু কথা হলো আজ তোমার মেয়েকে এক হরিণের সাথে খেলতে দেখেছি। বাহ বাহ বাহ, কি অপরূপ সেই হরিণ! আর তুমি তো জানো আমি পশু পাখি খাঁচায় পোষ মানাতে পছন্দ করি, তো আমি ওই হরিণ কিনতে চাই। সুমিত্রা এটা শুনে অবাক হয়ে যায় এবং কিছু বলতে যাবে, এমন সময় কিষাণ বলে যে, মাফ করবেন চৌধুরী বাবু, আমি এই হরিণ আপনাকে দিতে পারবো না। আরে ভাই, আমি তোকে এর ভালো দাম দেব, তুই যা চাইবি তাই দেব আমি। মাফ করবেন, আমি এই হরিণ বেচতে পারবো না। কিষাণের কথা শুনে চৌধুরী বাবু রেগে সেখান থেকে চলে যায়। তখন সুমিত্রা কৃষাণকে বলে যে, আপনি এটা কি করলেন? চৌধুরী বাবু আমাদের একটি ভালো দাম দিতে পারত, তাতে আমাদের অবস্থা কিছু ভালো হতো। আপনি এই হরিণটি দিলেন না কেন তাকে? আমি এই হরিণ বেচবো না সুমিত্রা, কারণ এই হরিণ আমাকে সন্ন্যাসী বাবা উপহার দিয়েছে, আর উপহারের জিনিস বিক্রি করা উচিত হবে না।
কিছুদিন এভাবেই চলে যায়। কিষান ও তার পরিবার হরিণটির সাথে এতটাই মিশে যায় যে তারা একে ছাড়া একদিনও থাকার কথা চিন্তা করতে পারে না। এরপর একদিন এক ধনী ব্যবসায়ী আসে তাদের কাছে। কিষান ভাই, তোমার এই হরিণ আমার খুব পছন্দ হয়েছে। আমি তোমাকে এর চড়া দাম দেব। এই হরিণ আমার কাছে বিক্রি করে দাও। আপনি এই হরিণটির বিনিময়ে আমাকে যত খাজনা দেন না কেন, আমি এটি বেচতে পারবো না। আরে মূর্খ, তুমি গরিব সেই গরিবই রয়ে যাবে। তুমি সামান্য একটা কামার হয়ে সবার সাথে খুব অহংকার দেখাচ্ছ নাকি? রেখে দাও তোমার হরিণ তোমার কাছে। ব্যবসায়ীটিকেও বিদায় দিলে সুমিত্রা রেগে গিয়ে বলে যে যখন থেকে এই হরিণ এসেছে আমাদের খরচ আরও বেড়ে গেছে। প্রথমে চৌধুরী বাবুকে ফিরিয়ে দিলেন, এখন ওনাকেও না করে দিলেন। আপনি হরিণটিকে বিক্রি করছেন না কেন বলুন তো? দেখো সুমিত্রা, এই হরিণটির উপর কেন জানি আমার এক মায়া বসে গেছে। আর তাছাড়া সন্ন্যাসী বাবা বলেছিলেন একে মেয়ের মতো লালন পালন করতে। এখন হরিণটি আমার মেয়ের মতোই। আর কেউ কি নিজের মেয়েকে খাজনার বিনিময়ে বিক্রি করতে পারে? তুমি ভেবে দেখো একবার। সুমিত্রা এটা শুনে চুপ হয়ে যায়। ধীরে ধীরে এই হরিণটি এই পরিবারের একটি অংশ হয়ে যায়। ওইদিকে মানিকনগরের রাজপ্রাসাদের রাজা প্রতাপ খুব চিন্তিত। তার মেয়ে রাজকুমারী অনন্যা বেহুশ হয়ে শুয়ে আছে। রাজগুরু, আমার মেয়ে কি সুস্থ হতে পারবে না? আমি রাজ্যের বড় বড় বৈদ্যকে দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না কেন? মহারাজ, আপনার মেয়ের এক বিচিত্র রোগ হয়েছে। এর চিকিৎসা সম্ভব, কিন্তু তা অত্যন্ত দুর্লভ। তবে জলদি বলুন গুরুজি, এর চিকিৎসা কি? মন দিয়ে শুনুন তাহলে। এক মায়াবী হরিণের চোখের জল আর এক গরিব মানুষের চোখের জল যখন এ দুটো একসাথে মিশবে, তখন তা থেকে এক দিব্য ফুল তৈরি হবে। সেই ফুলটি রাজকুমারী চন্দ্রলেখার শরীরে স্পর্শ করালেই তিনি সুস্থ এবং স্বাভাবিক হয়ে যাবেন। তবে বলুন, সেই মায়াবী হরিণ কোথায় পাওয়া যাবে? আমি তাকে যে কোনো মূল্যে খুঁজে আনব। আর আমাদের রাজ্যে গরিবের অভাব নেই। তাদের মধ্যে কেউ একজনকে খুঁজে বের করে আনব। আপনি আমার পুরো কথাটি শুনেননি মহারাজ। যদি কোনো গরিবকে জোর করে কাঁদানো হয়, তবে সেই চোখের জল ব্যর্থ হবে। দুজনকে আপনা আপনি মন থেকে অশ্রু বিসর্জন দিতে হবে এবং তাতেই সে ফুল প্রকট হবে। তো তারপর কি? আপনি জানেন রাজগুরু, সেই হরিণ এই মুহূর্তে কার কাছে আছে? হ্যাঁ মহারাজ, আমি সাধনায় দেখেছি যে সে মায়াবী হরিণ এখন সুন্দরপুর গ্রামের এক কামারের কাছে আছে। রাজা প্রতাপ তার মন্ত্রী এবং সিপাহীদের নিয়ে সুন্দরপুর গ্রামের পথে রওনা হয়। এবং পথে গ্রামের মাতব্বরের সাথে দেখা হয়। এ কি, আমাদের তো ভাগ্যই খুলে গেল। রাজা প্রতাপ স্বয়ং আমাদের গ্রামে এসেছে। এখন তোমার কোনো কথা শোনার আগ্রহ নেই আমার। তুমি শুধু এটা বলো, এই গ্রামে কি কোনো কামার থাকে যার কাছে এক মায়াবী হরিণ আছে? হ্যাঁ মহারাজ, আর সে হলো কৃষাণ কামার। কিন্তু সে কাউকে হরিণটি দেয় না। সে খুব মূর্খ। তখন সবাইকে নিয়ে রাজা কিষানের বাড়ি যায়, আর সবাইকে দেখে কিষান খুব চমকে যায়। তোমার কাছে কি কোনো হরিণ আছে? আর সে কি কোনো মায়াবী হরিণ? প্রণাম মহারাজ। হ্যাঁ মহারাজ, আমার কাছে একটি হরিণ আছে, কিন্তু আমি জানি না সে কোনো সাধারণ হরিণ নাকি কোনো মায়াবী হরিণ। সে তো আমার কাছে শুধু আমার মেয়ের মতো। এই হরিণ তুমি কোথা থেকে নিয়ে এসেছো? এক সাধু বাবা আমাকে এই হরিণটি উপহার হিসাবে দিয়েছে। বুঝেছি, এই সাধু তোমাকে এক মায়াবী হরিণ দিয়েছে, আর সেই হরিণ আমি এখন কিনতে চাই। ক্ষমা করবেন মহারাজ, আমি এটি বেচতে পারবো না। দেখেছেন মহারাজ, এ একটা আস্ত বড় মূর্খ। আমাদের গ্রামের জমিদার বাবু ও বড় ব্যবসায়ীও এসেছেন তার কাছ থেকে হরিণটি কিনতে, কিন্তু সে তাদেরকেও ফিরিয়ে দিয়েছে। দেখো কামার, এই মুহূর্তে আমার এই হরিণ খুব প্রয়োজন। আমি তোমাকে এর অনেক চড়া দাম দেব, বুঝেছ তো? মহারাজ, আমি দেব না, ক্ষমা করবেন। আমি তোমাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেব।
ব্যাস আমাকে এই হরিণটি দিয়ে দাও। না মহারাজ, যদি আপনি আমাকে পুরো রাজত্বও দেন তবুও আমি একে আপনাকে দেব না। ক্ষমা করবেন মহারাজ। সিপাহীরা, এই কামারকে বন্দি করে নাও আর এই হরিণকে ধরে মহলে নিয়ে চলো। এই কামারের সাথে চলো সবাই। এরপর রাজদরবারে কিষান ও তার হরিণটিকে হাজির করা হলো। কেমন লাগছে এখন মূর্খ? আমি তোকে অর্ধেক রাজত্ব দিতে প্রস্তুত ছিলাম আর তুই মানা করলি। এখন আমি তোকে এই হরিণ একদমই আর দেব না। শেষবারের মতো দেখে নে একে, মূর্খ কথাকার। মহারাজ, আমি জানি আপনি যা সিদ্ধান্ত নেন তাতে আপনি অটল থাকেন। শুধু আপনার কাছে আমার এক মিনতি, আমি আমার এই হরিণকে একবার জড়িয়ে ধরতে চাই, কারণ আমি একে আমার মেয়ের মতো ভালোবাসি। যা, তোর যখন এতই মহব্বত এই হরিণের প্রতি, যা জড়িয়ে ধরে একে। কিষান দৌড়ে গিয়ে হরিণটিকে জড়িয়ে ধরে। দুজনের চোখ দিয়েই অশ্রু জল পড়তে থাকে, আর যখনই তাদের চোখের জল মাটিতে পড়ে তখনই সেখান থেকে একটি লাল ফুল ফুটে ওঠে। মহারাজ, এটাই সেই ফুল যা আপনার মেয়ে চন্দ্রলেখাকে সুস্থ করতে পারে। এটাই সেই দিব্য ফুল। রাজা তাড়াতাড়ি ফুলটি তার মেয়ের কাছে নিয়ে যায় এবং ফুল ছোঁয়াতেই মেয়ে সুস্থ হয়ে ওঠে। রাজা এবার বেশ খুশি মনেই দরবারে ফিরে এলো। আমাকে মাফ করে দাও কিষান, আমি আমার মেয়ের ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম, যার কারণে তোমার সাথে অন্যায় করেছি। তোমার চোখের জল সত্যিই ছিল। এখনই আমি বুঝেছি যে তুমি কতটা সত্য বলছিলে। তখনই সেখানে সেই জঙ্গলের সন্ন্যাসী বাবাটা আবির্ভূত হয়। মহারাজ, এটা গরিব কামারের ভাগ্যের মায়া। এই হরিণ আমি তাকে উপহার দিয়েছিলাম। আমি বলেছিলাম এই হরিণ তার ভাগ্য বদলাবে। আমি জানি আপনার মেয়ের রোগের সমাধান এই মায়াবী হরিণের মাধ্যমেই হবে, কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন হরিণ পালনকারীর চোখ থেকে সত্যিকারের অশ্রু ঝরবে। আর সত্যিকারের অশ্রু কেবল সৎ মানুষ থেকে পাওয়া সম্ভব, যেমনটা ইতোমধ্যে আপনি দেখেছেন। সাধু এবার কিষানকে দেখে বলে যে, কিষান, তোমার কাজ শেষ হয়েছে। আমি যে বলেছিলাম এই হরিণ তোমার ভাগ্য বদলাবে, এখন সেই সময় চলে এসেছে। কিষান, আমি তোমাকে অনেক স্বর্ণমুদ্রা দিচ্ছি। তোমার কারণে আমার মেয়ে চন্দ্রলেখা সুস্থ হয়েছে, তাই আমি এই ঋণ কখনো ভুলব না। মহারাজ, আপনার মেহেরবানি, কিন্তু দয়া করে আমাকে এটি দেবেন না। না না কিষান, এ উপহার, আর উপহার কখনো ফেরাতে নেই। আজ থেকে তুমি আমার রাজপ্রাসাদে আমার প্রধান পরামর্শদাতা হয়ে থাকবে। আমার খাজনা রক্ষার দায়িত্ব তোমার কাঁধে থাকবে। তুমি একজন খাঁটি মানুষ। আর হ্যাঁ, যেই সুন্দরপুর গ্রামে তুমি থাকো, আজ থেকে তুমি সেই গ্রামের জমিদার। সেই পুরো গ্রাম এখন তোমার হবে। কিষান প্রচুর ধন সম্পদ নিয়ে এবং হরিণটিকে সাথে নিয়ে সগৌরবে নিজের গ্রামে ফিরে আসে, এবং এভাবেই তার সততা ও ভালোবাসার জয় হয়। এই ধরনের নতুন নতুন গল্পের ভিডিও পেতে সৌরভ কার্টুন স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানান।